সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং কবি সুমনা সেনগুপ্ত। প্রথমেই আমি অঞ্জিতাকে অনুরোধ করব আমাদের অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। একটু করতালি মুহূর্তটাকে স্মরণ করে রাখবেন। এরপরে সপ্তর্ষি বাবুকে আমাদের এক্সেলেন্ট বুকসের তরফ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত। এরপর আজকের অনুষ্ঠানের যে বই প্রকাশ, সেই বইয়ের কবি সুমনা সেনগুপ্তকে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি। একটু হোল্ড কর ক্যামেরা ছবিটি। আপনার নামটা জানেন কি? সুদীপ্ত। হ্যাঁ, সুদীপ্ত। সুদীপ্ত। আচ্ছা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা একটু বইয়ের পরিচিতি এবং কবির পরিচিতি করে নিই। মোহর প্রবাহ একটি সংলাপ কাব্য। এই বই সেই সকল প্রেমী যুগলের প্রতি যাদের সম্পর্ক অগোচরে ফুটে আছে নাম গোত্রহীন ফুলের মতো আমাদেরই চারপাশে। চরম প্রতিকূলতাতেও তাদের সম্পর্ক লাবণ্যে পূর্ণ, শুধু তাদের প্রেমের মিলিত ঔরসে। এক আলোকবর্ষ দূরত্ব, সমাজের হাজার চোখ রাঙানি সংসারের বেড়াজাল মুছে ফেলতে পারে না তাদের দুজনের স্মৃতির রোমন্থন পরস্পরের মন থেকে। কখনো তাদের পরস্পরের বিরহে বাঁচে, কখনো মিলনের আকাঙ্ক্ষায়, কখনো আবার এক পাক্ষিক প্রেম আর বন্ধুত্বের দোলাচলে। শুধু সব অবস্থাতেই তাদের প্রেমের প্রবাহ ছুটে যায় অনিমেষে, নিরবিচ্ছিন্নভাবে শুধু পরস্পরের দিকেই। এই কাব্যগ্রন্থে কবিতার মানুষপটে তার কল্পনার রঙে রাঙিয়ে দিয়েছেন দুজনকে, দুজনের একান্ত কথোপকথনের মধ্য দিয়ে। এবার চলে আসবো কবির একটু সম্পর্কে দু চার কথায়। সুমনা সেনগুপ্তের জন্ম 1986 সালের 25শে নভেম্বর কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে স্নাতকোত্তর পাশ করে একটি সরকার পোষিত স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন, আর পাশাপাশি চলতে থাকে লেখালেখি ও সমাজসেবা। তার লেখনের প্রথম আত্মপ্রকাশ ঘটে প্রখ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়ের সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের হাত ধরে। 91.9 ফ্রেন্ডস এফএম তার লেখা কবিতা পাঠ হয় একাধিকবার। 2019-এ প্রকাশিত হয় একক কাব্যগ্রন্থ ভালোবাসা কুড়িয়েছে অনেক মানুষের। 2020-তে বইমেলাতে পত্রভারতী থেকে প্রকাশিত একটি অনুগল্প সংকলনে অনেক প্রসিদ্ধ লেখকের পাশে স্থান পায় তার লেখনী। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত ডিজি ম্যাগ এবং লিটল ম্যাগাজিন থেকে তার নানান লেখা প্রকাশিত প্রায়ই হয়ে চলেছে। এরপরেই আনুষ্ঠানিকভাবে আমরা বইটার উদ্বোধন ঘটাবো। আমি সমস্ত অতিথিকে এবং অঞ্জিতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, এবং সবাই মিলে আমরা আজকের বইটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। সবাই করতালি দেবেন। সবাইকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। প্রথমেই আমরা চলে যাব কবি সুমনা সেনগুপ্তের কাছে। তার এই বই লেখার পরিকল্পনা বা বই লেখার যে অভিজ্ঞতা তার এবং বই সম্পর্কে কিছু কথা, এবং পাঠক এই বই পড়বে কেন, কবি হিসেবে তার কি বক্তব্য, সেটা শুনে নেব। জয়তু শ্রী রামকৃষ্ণ। আমার ইষ্টকে প্রণাম জানিয়ে আর তার কাছেই প্রার্থনা জানিয়ে যে ঠাকুর আর মা আমাকে দিয়ে যা লিখিয়ে নিয়েছেন তা যখন দুমলাটে প্রকাশ পাচ্ছে, তো আমার মতো শব্দ শ্রমিকের সাধ্যে যেটুকু কুলিয়েছে সেটুকু জীবন দেবতার সামনে অর্পণ করলাম। এবার মোহর প্রবাহের ভাবী পাঠক সমাজ ঠাকুরের আশীর্বাদে সেই অর্ঘ্য যদি সানন্দে গ্রহণ করে আমি কৃতার্থ হব, এইটুকুই বলার। এবার মোহর প্রবাহকে নিয়ে যদি কথা বলতে যাই তাহলে বলবো যে
সময়টা 2016-র মাঝামাঝি। মোহর আর প্রবাহ, এই দুজন কপোৎকপতি অনবরত আমার মাঝখানে কথা বলে চলত। কখনো তাদের বিরহ নিয়ে, কখনো তাদের সম্পর্কের মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত, আবার কখনো হয়তো একপাক্ষিক প্রেম, উল্টো দিকে হয়তো শুধুই বন্ধুত্ব। এই সব নিয়ে তাদের কথোপকথন আজও চলছে আমার ভেতরে। আমি শুধু, আমার গুরু মহারাজ যখন শ্রীরামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন, তারপরে মহারাজ একবার বলেছিলেন সাক্ষী ধ্যানের কথা। তো আমি যেন এই লেখাটার মধ্যে দিয়ে সাক্ষী ধ্যানকে বেঁচেছি। আমি শুধু সাক্ষী হয়ে, দ্রষ্টা হয়ে মোহর আর প্রবাহকে এবং এই দুজন নরনারীর কথোপকথনকে শুধু সাক্ষী হয়ে দেখেছি। আর পরবর্তীতে অবিকল সেই কথোপকথন আমি লিপিবদ্ধ করেছি, কখনো আমার ডায়েরির পাতায় আর কখনো মুঠোফোনে। আর এই যে প্রতিমা তৈরি করা এবং তার প্রাণ প্রতিষ্ঠা ঈশ্বর করেছেন। তিনি চক্ষুদানের তো ব্যাকরণটা শিল্পীকে একটু জানতে হয়। এবার আমার মতো শব্দ শ্রমিক, যার যে বাস্তবে বিজ্ঞানের ছাত্রী, তার যেটুকু যা সাধ্যে কুলিয়েছে, যেটুকু আমার রসদ, তা আমার পাশে যে নক্ষত্রকে দেখছেন তিনি এবং যত নক্ষত্রদের পড়ে আমরা বড় হয়েছি তাদের সকলের অবদান। তো তাই গোটা মোহর প্রবাহ জুড়ে আপনারা বারংবার জয়ধ্বনি শুনতে পাবেন, সে ব্যাপারে আমি নিশ্চিত। এবার বাকি আপনারা পড়ে দেখুন আপনারা কতটা হৃদয়ঙ্গম করতে পারছেন। কারণ আমার বিশ্বাস মোহর প্রবাহ প্রত্যেকটা প্রেমের উষ্ণতায় বাঁচে। প্রত্যেকজন নরনারী কখনো না কখনো ওই অনুভবটাকে বেঁচেছে। আর এখন তো বড় অপ্রেমে আছে, একটা খুব অসহিষ্ণু সময়ের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি। নিজেদেরও দেখি নানা সম্পর্কের টানাপোড়েন। সেখানে আমার মনে হয় বোধহয় এই ব্যস্ততার মধ্যে, এই যে পতঙ্গ ছুট চলছে, তার মাঝখানে আমরা পাশের জনকে বলতে একটাবার ভুলে যাই যে ভালোবাসি। তো মোহর প্রবাহ বোধহয় সেই ভালোবাসাটার উদযাপন। তো এটা পাঠক পাঠিকারা পড়লে ভালোবাসার মানুষকে গিফট করুন, ভালোবাসার মানুষকে, নিজের মোহরকে আরেকবার নতুন করে খুঁজুন না। আমি অপেক্ষায় রইলাম পাঠক পাঠিকার চোখ দিয়ে নতুন নতুন করে অনেক অনেক মোহর প্রবাহ আবিষ্কার হোক। বিজ্ঞানে একটা কথা আছে, ডিসকভারি আর ইনভেনশন। ঠাকুর আর মা হয়তো আমার মধ্যে দিয়ে, আমার মাধ্যমে মোহর প্রবাহকে ইনভেন্ট করলো। ডিসকভারির দায়িত্ব আমার গোটা পাঠক সমাজের। তো আমি আশায় রইলাম আপনাদের চোখ থেকে নতুন নতুন করে নতুন নতুন মোহর প্রবাহকে আমার সামনে বাঁচতে দেখতে, এবং আরো অনেক রসদ আমার কলম পাবে, এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর মোহর প্রবাহের ক্ষেত্রে যেটা বললাম শুরুতেই, কেন বারবার বলছি ঠাকুর আর মা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন, এটা স্বতঃস্ফূর্ত। তার কারণ একটা, যখন সুদীপ্ত বাবু বললেন যে এরকম বই প্রকাশের অনুষ্ঠানের দিন আপনি তো রচনা করেছেন, তাহলে আপনি আগে কিছু বলবেন, আপনার চোখ দিয়ে মোহর প্রবাহকে পাঠক সহজে বুঝতে পারবে, তখন আমি আরেকটা অগ্নি পরীক্ষায় পড়লাম। একে সেই আমার প্রিয় কবি শঙ্খ ঘোষের সেই লাইন যে তোমার আঙ্গুলে আমি ঈশ্বর দেখেছি কাল রাতে। তো যে সমস্ত কবি সাহিত্যিক যাদের আঙ্গুলে আমি অনেক রাতে বারংবার ঈশ্বরকে দেখেছি, অনেক আমার অন্ধকার রাত যাদের কলমের ঝলকানিতে খুব সহজে পার করে গেছি, ওই তার মধ্যে এক খুব উজ্জ্বল নক্ষত্র স্বয়ং জয় গোস্বামী স্যার। তো আমার কাছে এটা অগ্নি পরীক্ষা যে তার সামনে কিছু আমাকে বলতে হবে। আর আরেকটা বড় অগ্নি পরীক্ষা হচ্ছে মোহর প্রবাহকে নিয়ে কিছু কথা বলতে হবে। আমি তাদেরকে নিয়ে অনর্গল লিখে যেতে পারি, তাদের নিয়ে বলা খুব কঠিন আমার পক্ষে। তো তাই সুদীপ্ত স্যার যখন বললেন প্রকাশক দায়িত্ব দিয়েছেন, কি করি, আবার ঠাকুর আর মাকে স্মরণ করে কাগজ কলমের সামনে বসলাম। এবার তারপর যা করার তারাই করলেন। আমার ধারণা মোহর প্রবাহ আপনাদের কিছু বলতে চায় আজ। তাই যখন ওই সাক্ষী ধ্যান থেকে বেরোলাম, তো দেখলাম যে ধ্যানই এটুকুই পেয়েছে, আবার একটা আস্ত কথোপকথন। তো আপনাদের অনুমতি নিয়ে আমি সেটা পাঠ করেই আমার বক্তব্য শেষ করব। আমি কথোপকথনটার নাম দিয়েছি উন্মোচন। এটা আপনারা এই দুমলাটে পাবেন না, কারণ এটা 4-5 দিন আগেই আমার কলমে ধরা দিয়েছে। কথোপকথনের শুরু হচ্ছে মোহরকে দিয়ে। বই প্রকাশের অনুষ্ঠানে কি বলি বলো তো আমাদের নিয়ে? এই যে বলেছিলে তুমি সমুদ্র হিমাচল জুড়ে অবিরাম লিখে যেতে পারো আমাদের আরব্য রজনী, সেখানে দুমলাটেই কথা ফুরিয়ে গেল বলছো? তোমার সাথে কথা কখনো ফুরায় না আমার, তাই তো বলে শেষ করতে পারবো না। শেষ করো না তাহলে, এসো বরং
আবার নতুন করে শুরু করি। কিভাবে? এই যেমন ধরো কালকে শীতের বিকেলে যখন বেরোচ্ছ, গাড়িতে বসে তোমার মনে হলো তোমার চাদরের বদলে গা ঘেঁষে আমি থাকলে বেশ হতো। আর সে সময় তুমি কি করবে শুনি? যা করি সব সময়, অনেক দূরে বসে আমার মেঘ বালিকার কল্পনা, আর অনেক আলো অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি তখনও একা। একা কেন? পাঠকরাই তারায় তারায় রটিয়ে দেবে আমাদের কথা। তারা থেকে সেই আবেগ ছুঁয়ে যদি বৃষ্টি হয় ভারী, আমার ঘরে অথই জলে একলা সুখ শাড়ি। ধরো আবার এক হলাম ঠিক বছর 5 পর। পাঠক শুধু মনে রাখবে সেদিন ছিল 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর। থ্যাংক ইউ। খুব আন্তরিক একটা কথোপকথন সাক্ষী থাকলাম আমরা। বক্তব্য বলবো না, কথোপকথন বলবো, সবটা হয়তো পরিষ্কার নয়। এরপর সপ্তর্ষি বাবুর কাছে চলে যাব। আপনাদের বলে রাখি, সপ্তর্ষি বাবু এই বইয়ের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এবং বারবার যখনই আমরা সুমনাদির সাথে কথা বলেছি তখনই সপ্তর্ষি বাবুর নানান ইনপুটের ব্যাপারে আমরা শুনেছি বা উৎসাহের ব্যাপারে আমরা শুনেছি। তো আমরা সপ্তর্ষি বাবুর কাছে কিছু কথা শুনে নেবো এই বই সম্পর্কে। হ্যালো, শুভ সন্ধ্যা। জয়বাবুকে প্রণাম, সুমনাকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং এক্সেলার বুকসকেও ধন্যবাদ। তারা বইটি খুব সুন্দর করে প্রকাশ করেছেন আজকে। মোহর প্রবাহ অবশ্যই যারা পড়বেন তারাই বলবেন, পাঠক বলবেন। আমি যেহেতু পাণ্ডুলিপিটা একবার পড়েছিলাম, একটা এই বইয়ের কথামুখ লেখার সুবাদে একটু পড়তে হয়েছিল, তখন ভালো লেগেছিল, অন্যরকম লেগেছিল, অভিনব ভাবনা অবশ্যই। এবং সুমনার কথা বলবো, বন্ধু আমার, ওর সঙ্গে আলাপ হয়েছিল এই লেখালেখির সুবাদেই। আমরা একটা ছোট একটা সংস্থা, একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম, সুরজিৎ চট্টোপাধ্যায়, আমি আরো কয়েকজন মিলে, ওই কবিতা ক্লাব নামে। তো সেখানেই সুমনার প্রথম লেখা ওখানে প্রকাশিত হয়েছিল, অনলাইন অবশ্যই, ওয়েবসাইট একটা। এবং সেখান থেকে তারপরে পত্রভারতীর যে বই বেরোবে সেখানে ওর লেখা বেরিয়েছিল সংকলনে। তো লেখা পড়েছি, এবং ওর আগের যে কাব্যগ্রন্থ একটা বেরিয়েছিল সেটারও পড়েছিলাম, সেখানে একটু ছবি এঁকেছিলাম আমি প্রচ্ছদে। সেই জন্য মাঝে মাঝে ওর সঙ্গে আলোচনা হয় লেখা নিয়ে। এটা একেবারেই অন্যরকম লেখা, আগেরটার সঙ্গে একেবারেই কোনো মিল নেই। এবং পড়তে পড়তে বারবারই মনে হয়েছে, সবাই যেটা বললেন, যে আমার পাশে যিনি বসে আছেন তার কিছু লেখার অবশ্যই অনুপ্রেরণা জুগিয়েছে। আমার পূর্ণেন্দু পত্রিকা কথোপকথন মনে পড়ছিল পড়তে গিয়ে, এরকম বারবার করে ফিরে ফিরে এসছে কিছু কিছু। কিন্তু তার মধ্যেও একটা নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন লেখিকা, এটা অবশ্যই বলবো। এবং প্রত্যেকটা থেকে একটু একটু আলাদা, যেরকম মানে মানুষের সম্পর্কে আমি যেটা মনে হয়েছে আমার, এই মোহর প্রবাহ অ্যাকচুয়ালি নাম দুজনের থাকলেও এর মধ্যে দিয়ে আরো অনেকের বোধহয় প্রতিফলন এখানে ফুটে বেরোচ্ছে। নাম দুটো অবশ্যই, কিন্তু তার মধ্যে আরো 100 বা 1000 হয়তো এরকম মোহর প্রবাহ আমাদের চারপাশেই রয়েছে, চেনা পরিসরেই রয়েছে। তাদের কথা হয়তো এখানে উঠে এসেছে নানা রকম ভাবে। আলাপ আলোচনাটা এমন ভাবে হয়েছে, কখনো মনে হচ্ছে একদম পাশে বসে বলা হচ্ছে, কখনো মনে হচ্ছে হয়তো দূর থেকে দূরভাষে বা মানে মুঠোফোনের মাধ্যমে হচ্ছে, কিন্তু সবটাই খুব আন্তরিকভাবে হচ্ছে। এবং একটা পরম্পরা কোথাও রয়েছে লুকিয়ে, ভিন্ন ভিন্ন বিষয়ে আঙ্গিক থাকলেও একটা কোনো সুতোর একটা টান রয়েছে সবকটা লেখার মধ্যে, যার জন্য একবার শুরু করলে মনে হয় শেষটা অবধি করে তারপরে পাঠক থামবেন, এটা মনে হয়েছে আমার পড়তে গিয়ে। অনেক আর খুব বেশি বলবো না, আমি আসলে শোনার জন্য এসেছি, পাশে যিনি বসে আছেন তার কাছ থেকে কিছু শুনবো বলে সেই সৌভাগ্য হয়েছে। সুমনাকে অভিনন্দন, এবং পাঠকদের অনুরোধ করবো বইটি পড়ে দেখুন। কবিতা তো আমাদের মানে নিবৃত যাপনের সঙ্গী সবসময়, কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকতে ভালোবাসে কবিতা, এবং আমরা কবিতার হাত হতে ছেড়ে দিই মাঝে মাঝে, কবিতা আমাদের হাত হতে ছাড়ে না। আমি চাইবো পাঠক ধরে রাখুন মূল প্রবাহকে, আরো এগিয়ে যাক তারা, মানুষের সমাদর পাক, এইটুকুই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সপ্তর্ষিবাবুকে। এবার আমরা শুনে নেব জয়দের কাছ থেকে কিছু কথা। বলি, বইটা হাতে দেওয়ার পরেই জয়দার প্রথম রিয়াকশন ছিল পাতা উল্টে কিছুটা দেখে নেওয়ার পরে বেশ অন্যরকম লাগলো। তো এবার অনুভূতিটা বা পাঠ প্রতিক্রিয়া জয়দার কাছ থেকে শুনে নেব।
আপনাদের সকলের কাছে আমি স্বনির্বন্ধভাবে ক্ষমা চাইছি, কারণ আমি 1 ঘন্টা পরে এসেছি। আমি বুড়ো হয়েছি তো, কোনো একটা জায়গায় গেলে সেখান থেকে আরেকটা জায়গায় আসতে, তারপরে যে রাস্তার যে ট্রাফিক এ সমস্ত পেরিয়ে আমি যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে আমি দেরিতে পৌঁছেছিলাম। তারপরে আমি যখন মঞ্চে বসে কথা বলছি সেই সময় সুদীপ্তবাবুর ফোন এসে আমার কাছে পৌঁছয়। অত্যন্ত লজ্জিত হই এবং সেই মুহূর্তেই আমি সেখান থেকে চলে আসি। তা সত্ত্বেও আপনাদের আমার জন্য 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। 5টা ছিল সময়, এখন আমি এসে পৌঁছেছি 6টারও পরে। আপনারা আমাকে ক্ষমা করবেন আমার বয়সের কথা ভেবে, আমার স্বাস্থ্যের কথা ভেবে, এবং আপনাদের কাছে আমি খুবই মার্জনা ভিক্ষু। এই জন্য আমি লেখক সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং কবি সুমনা সেনগুপ্তকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এদের রচনার সঙ্গে আমি পরিচিত, তবে আমি এই বইটি পড়তে গিয়ে আমার 2-একটা কথা মনে পড়েছে। বইটার প্রসঙ্গে একেবারে শেষে আসবো, প্রথমে অন্য একটু কথা বলবো। এই বইটা পড়তে গিয়ে যেটা মনে হলো সেটা হচ্ছে, সেই ধারণাটা আগে আমার ছিল, ধারণাটা জোর পেল। প্রথমে কতগুলো কথা বলে রাখি। এই সময়ের যে কবিতা, সেই কবিতা বোঝবার যে জন্য, বা সেই কবিতা যে আমি বলবো যে যেসব জিনিস আছে আর কি, তার মধ্যে যেসব উপকরণ থাকে সেগুলো সঙ্গে যে আমি আমার জীবনের কোনো কবিতায় কোনোদিন মুঠোফোন শব্দটা ব্যবহার করতে পারিনি। কারণ আমার রিংটোন শব্দটা ব্যবহার করতে পারিনি, কিন্তু আমি এখনকার কবিতায় সবসময় এটা দেখি। কারণ কি, যুগ পরিবর্তিত হয়ে গেছে। আমার মা যে পোশাক পরতেন, আমার মেয়ে সেই পোশাক পরে না। আমি সেই পুরনো যুগের মানুষ। ফলে আমি যদি চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার মেয়েকে দেখে, আমার মেয়ের বন্ধুদের দেখে এই জিনিসগুলো বোঝবার, এবং এখনকার যারা কবিতা লিখছেন তাদের কবিতার মধ্যে এই জিনিসগুলো স্বাভাবিকভাবে আসে। যে এখন যে সোশ্যাল মিডিয়া এসছে, এই যে জিনিসগুলো এসছে, এগুলো খুব স্বাভাবিকভাবে আসবে। এটা যদি কারো না আসে তাকে বলতে হবে সে পিছিয়ে পড়েছে। আমি এখন পিছিয়ে পড়েছি, এবং আমি গত বছরের শেষে আমার যাবতীয় রচনা প্রকাশ থেকে অবসর গ্রহণ করেছি। 50 বছর আমার রচনা প্রকাশ করার পর আমার অন্য দুটো কথা বলার। আমরা যে ভাবি যে একসাথে তলায় দুজন মানুষ থাকে, তার মানেই একসাথে তলায় তারা একসঙ্গে থাকে, এটা বলা ঠিক না। এটা আমি আমার জীবনে বারবার অনুভব করেছি। আমার নিজের ব্যক্তিগত জীবনে অনুভব করেছি, আমি অন্যের জীবনে অনুভব করেছি। কারণ তো অনেক মানুষের সঙ্গে তো আমাকে মিশতে হয়েছে। কবি লেখক নয়, সাধারণ মানুষের কথা বলছি। তাই সাধারণ মানুষের সঙ্গে মিশেছি বলেই তাদের ভেতর থেকে উপকরণ খুঁজে পেয়ে তাই দিয়ে লেখার চেষ্টা করেছি। এক ছাদের তলায় এক বাড়িতে বাস করে মানে দুজন মানুষ একসঙ্গে থাকে তা কিন্তু না। তারা থাকে এবং থাকবেও হয়তো অমলন, কিন্তু আসলে তারা আলাদা থাকে। আবার হয়তো অনেক দূরে আরেকজন থাকে। একজন হয়তো, আমি ছোট করে বলছি, একজন হয়তো উত্তর কলকাতার একটা প্রান্তে থাকে, আরেকজন হয়তো থাকে ধর যাক বা দক্ষিণ কলকাতার কোনো একেবারে শেষের দিকে থাকে কোনো জায়গায়, আরেকজন হয়তো থাকে ধরুন এই মানে শহরতলি কোনো অঞ্চলে। তাদের জন্য দেখাও হয় না, তো মনে মনে কিন্তু তাদের জন্য একসঙ্গেই আছে। তাদের মাঝে মাঝে মনে হয়, এই যে আমি রাত্রিবেলা বাড়ি ফিরছি এখন আমার অফিসের কাজ শেষ করে, এই আকাশে আমি একটা চাঁদ দেখতে পাচ্ছি, এই যে ঠান্ডা হাওয়া বইছে, এই ঠান্ডা তো ওর হাওয়া তো ওর বাড়ির বারান্দাতেও বইছে। ও যদি বারান্দায় এসে দাঁড়ায় তাতে এই চাঁদটা ও দেখতে পাচ্ছে। মানে
দুজনের মধ্যে দেখা হচ্ছে না, কিন্তু কথাও হচ্ছে না, কিন্তু মনে মনে দুজনে একই রকম ভাবছে। এই যে বাতাসটা, যেমন ঘূর্ণিঝড় আসবে, নিম্নচাপ হবে, ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণিঝড় বয়ে যাবে, তখন মনে হবে যে ঘূর্ণিঝড় যে বাতাস আমার বাড়ির উপর দিয়ে বয়ে যাচ্ছে, যেহেতু সেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে ঘূর্ণিঝড় যাচ্ছে, সেই বাতাস তারই বাড়ির উপর দিয়ে যাচ্ছে, সেই বৃষ্টি তো তার বাড়ির সামনেও নামছে। এইভাবে একরকম একসঙ্গে থাকা হয়। এই একসঙ্গে থাকাটা হচ্ছে কিরকম জাগ্রত স্বপ্নের মতো। মানে একজন মানুষ জেগে আছে অন্ধকার ঘরে, কিন্তু তার মনটা, তার চোখ খোলা, চোখ বন্ধ, কিন্তু সে ঘুমোচ্ছে না, জেগে আছে, পূর্ণ জাগ্রত। এখানে ইরা সুষুম্নার কথা আছে এই কবিতার বইতে। তার মন কিন্তু সম্পূর্ণ চলে গেছে সেই তার কাছে। সে কি অবস্থায় আছে না আছে সে কিছু জানে না, একজন কিছু জানে না। আর অপরপক্ষতাও সেটা হতে পারে। কোনো মুহূর্তে তার মনে হতে পারে যে আমি তার সঙ্গে বাস করি না, ঠিক কথা, সঙ্গে আমার খুব অল্প দেখা হয় বা হয় না কখনো, কিন্তু আমি তার সঙ্গেই তো থাকি। আসলে আমার অস্তিত্বটা তার সঙ্গেই যুক্ত হয়ে আছে। এবার এইরকম দুটো অস্তিত্ব যদি কখনো সামনাসামনি আসে, বা সামনাসামনি নাও আসে, বা কাছাকাছি আসে, দূরে চলে যায়, তাদের মধ্যে যে সমস্ত প্রবাহ, মানে কি প্রবাহ, হচ্ছে ওয়েভ, ঢেউ, সে বয়ে চলেছে। এই বইয়ের মধ্যে মানে এটা ইনি অনেক অনায়াসেই, এই কবি এই যে রচনাটি, যে বইটি লিখেছেন, এটি উপন্যাসে রূপান্তরিত করতে পারতেন। এবং তিনি যদি উপন্যাসে রূপান্তরিত করতেন, তার সমস্ত রকম সম্ভাবনা, উপকরণ, যাবতীয় জিনিস সমস্ত কিছু এর মধ্যে আছে। যেমন এর মধ্যে পরিবেশ রচনা আছে, শুধু সংলাপের মাধ্যমে পরিবেশ রচনা আছে, চরিত্র সৃষ্টি আছে, চরিত্রের ধরনটা কেমন, চরিত্র কি, কখন তার ভিতরে কি মানে আলো ছায়া খেলা করছে সেই চরিত্রের মধ্যে, সেগুলো সমস্ত বলা আছে। ওই একটি চরিত্রের মধ্যে না, দুটি চরিত্রের মধ্যে। তিনি মনে করতেন যে আমি একটা ছোট উপন্যাস লিখবো, খুব আঁটো, খুব সুন্দর একটা ছোট ছোট নভেলা তিনি লিখতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন অপেক্ষাকৃত দুরূহ পথ। কারণ আমরা সবাই জানি, এই আমি প্রকাশক সুদীপ্তকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এই জন্য যে ওরা কিন্তু বারংবার নবীন যে সমস্ত ইংরেজি নবীন লেখক ও নিজের নবীন কবিদের বই প্রকাশ করতেও সুমিত্রবাবুদের যে আগ্রহ এবং যে উদ্দীপনা আমি দেখেছি, এখানেও কিন্তু কবিতা থেকে মাধ্যম করে নেওয়া, কবিতা সবসময় কম মানুষ পড়েন। মানুষ আমরা যারা, আমি তো জীবিকা নির্বাহ করেছি লিখে, আমার লেখাই ছিল আমার জীবিকা, লিখে আমি জীবন ধারণ করতাম। তা আমাকেও কিন্তু সব প্রকাশকরা, সম্পাদকরা কবিতার চাইতে উপন্যাস লেখার জন্য বেশি বলতেন। হ্যাঁ, কবিতা আপনি দেবেন না, কবিতা নিশ্চয়ই আমরা বার করবো, বা আমরা বলবো আপনি একটু উপন্যাস দিন, বা আপনি একটা ছোট গল্পের বই দিন, বা আপনি আমাদের পত্রিকায় একটা ছোট গল্প লিখুন, কিংবা একটা উপন্যাস লিখুন, লিখেওছি অনেক এরকম। এই কবি কিন্তু সেই পথটা, যে পথে সহজে পাঠকের কাছে পৌঁছানো যাবে, সেই রাস্তাটা বেছে নেননি। তিনি বেছে নিয়েছেন এমন দুটো মানুষ কথা বলছে। যেমন উনি যদি এটাকে উপন্যাস করতেন, তাহলে তার কি হতো, তিনি পরিবেশ যে চমৎকার সংলাপ লিখতে জানেন, তার বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি সেখানে তিনি বর্ণনা যুক্ত করতে পারতেন, তিনি এগিয়ে নিয়ে যেতে পারতেন জিনিসটাকে এটা, কিন্তু সেটা না করে তিনি ছোট্ট ছোট্ট দুটো একটা কথায় একজন মানুষের মনের ভেতরে কি স্ফুরণ হলো সেটা প্রকাশ করলেন, আর আরেকজন তার কি উত্তর দিল সেটা প্রকাশ করলেন। এটা চলতে 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 না
একটা সময় এসে নানা রকম, এবং এই প্রবাহ শব্দটার কথা আমি আবার বললাম, ওয়েভ কখনো উঠছে কখনো নেমে যাচ্ছে, কখনো উঠছে, এই যে ঢেউটা, এই ঠিক কথাই বলেছেন যে এই কবি যে এই মোহর এবং প্রবাহ আমার মনের মধ্যে সৃষ্টি হয়েছে, কিন্তু আমি জানি এই মোহর এবং প্রবাহ কিন্তু পৃথিবীতে বেঁচে আছে, তারা আছে কিন্তু কোনো 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 জায়গায়, এবং এই মোহরকে সঙ্গে নিয়েই সেই প্রবাহের জীবন, আর মোহরও সেই প্রবাহেই ভেসে চলেছে। তারা প্রত্যক্ষভাবে একসঙ্গে থাকুক বা না থাকুক। আমি এখান থেকে একটা দুটো কবিতা, ছোট একটা কবিতা পড়ছি। এখানে কিন্তু খুব অপূর্ব বলছি, খবর দিও এ লেখার নাম। মোহর, তোমার ঘরের এক কোণে রাখা আমার ছায়া কেমন আছে খবর দিও। প্রবাহ, তোমার গরম শ্বাসে লেপ্টে থাকা আমার সুবাস কেমন আছে খবর দিও। মোহর, তোমার বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা আমার চিঠি কেমন আছে খবর দিও। প্রবাহ, তোমার ব্যালকনিতে আমার নামের গোলাপ চারা কেমন আছে খবর দিও। মোহর, তোমার সেই পুরনো গিটার তার ছেঁড়া তারের খবর দিও, খবর নিও। প্রবাহ, তোমার সেই পদ্য লেখার ঝরা পাতার খবর নিও, খবর দিও, খবর দিও। আচ্ছা, এবার একটা অন্য কবিতা, নায়ের সাঁকো। অধরা, অধরা। আজ মোহর, আজ আকাশ দেখেছো প্রবাহ, প্রবাহ কি করে দেখবো, মুঠোফোনে মুখ বুঝে আছি যে, তুমি তো শুধু সেখানেই ধরা দাও। মোহর, আমাকে আকাশে খুঁজেছো কখনো, খুঁজলে কিন্তু সেখানেও পাবে। কিন্তু কথা ছিল না, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, খুঁজলে সেখানেও পাবে। এই কিন্তুটা, এটা হচ্ছে কবির শক্তি। এই আমি যে কিন্তুটা বলছি, সেটা আমার একটা দোষ, যেমন এদিকে কবির একটা ক্ষমতাও, কারণ এই কিন্তু কথাটা উনি আনটোল্ড রেখেছেন। ওটা পড়তে গেলে আপনিই মনের মধ্যে চলে আসে। এই যে কিছু কথা আনটোল্ড রাখা, এইটা কি কবিতার শক্তি, যেটা আমরা উপন্যাসের মধ্যে পাবো না বা গল্পের মধ্যে পাবো না, যে সেখানে সবটা বলা হয়। এই যে আমি বলে ফেললাম না, খুঁজলে কিন্তু সেখানেও পাবে, কিন্তু কিন্তু বইটার মধ্যে নেই, আমি বলে ফেলে ভুল করলাম। কিন্তু ভুলটা আমার করাইলেন কে? কবি। কারণ এই কিন্তু শব্দটার অর্থস্তর যেটা অর্থ, সেটা কিন্তু ইনি ওইটার মধ্যে কিন্তু শব্দটা না দিয়েও ওই অর্থটা বার করে এনেছেন। এটাই হচ্ছে লেখার ক্ষমতা, কবিতা লেখার ক্ষমতা। প্রবাহ, আর মাটির পৃথিবীতে আমার সকালের চায়ের কাপে, পড়ন্ত রোদের মুগ্ধতায়, আলিঙ্গনের উষ্ণতায়, নির্ঘুম রাতের শ্রান্তিতে যদি খুঁজি তোমায়, ধরা দেবে আমায়। আমি বলছি যে এই কবিতা যদি এমনটা করা যায়, আমি প্রকাশককে অনুরোধ করছি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমি প্রকাশককে অনুরোধ করছি যে যদি এমন করা যায়, এই বইটি, এবং উনি যে আজকে যে লেখাটি পড়লেন, এরকম নিশ্চয় ওর আরো লেখা আছে। উনি মানে কোনো, আমি অন্তত জীবনে তা করেছি, তাই বলছি যে আমি মানে মানে দৃষ্টান্ত দেওয়ার মতন বা উদাহরণ হিসেবে সামনে রাখবার মতন কোনো লেখক নই। তো বলছি যে অনেক সময় এরকম হয়, আমার নিজের ক্ষেত্রে দেখেছি, যা লিখলাম, যে পরিমাণে লিখলাম, তার থেকে কম পরিমাণ ছাপতে দিলাম, পত্রপত্রিকায় বেরোলো, তার থেকেও কম পরিমাণ নিয়ে বই বার করলাম। আমার ধারণা এরকম লেখা এই কবি সুমনা সেনগুপ্তের কাছে আরো আছে, এবং উনি আজকেই হয়তো বাড়িতে এখানে গিয়ে এরকম একটা বা দুটো লেখা লিখবেন। এই মোহর প্রবাহ নাম দিয়ে বড় হোর্ডিং করে কোনো
ভালো বাচিক শিল্পী এক দুজন বা এরকম দুজন বাচিক শিল্পীকে দিয়ে একটা অনুষ্ঠান যদি করানো যায়, যেখানে এই কবিতাগুলোর নাম পড়া হয়তো হলো না, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এইটাকে দুজন মানুষ পড়ে গেলেন সংলাপ নাট্যের মতো, তাহলে না পাঠক, এবং এর সঙ্গে রইল ওই উপযুক্ত একটা মাইল্ড, খুব মৃদু, খুব জোরালো নয়, আবহ সঙ্গীত এর পেছনে পেছনে রইল। কারণ এরা সুরজিৎ বাবুর কথা বললেন, ফলে সঙ্গীতের সঙ্গে এদের একটা যোগাযোগ থাকার খুবই মানে সম্পর্ক আছে, সেটা প্রথমেই প্রমাণিত হয়েছে। এই যে পেছন থেকে একটা অপূর্ব, কোনো সময় যখন একটা লেখা শেষ করে আরেকটা লেখার সময় যাওয়া হচ্ছে, সেই জায়গাটায় আবহ সঙ্গীত একটু উঁচু হয়ে উঠছে, আবার যেই পড়া শুরু হলো তখন আবহ সঙ্গীত নেমে এলো নিচে, আবার পাঠটা যেই শেষ হয়ে গেল আবার আবহ সঙ্গীত একটু ওপর দিকে উঠলো, সেও এক প্রবাহ। কিন্তু হ্যাঁ, এইভাবে যদি একটা অনুষ্ঠানের পরিকল্পনা সুদীপ্তবাবুরা করতে পারেন এদের এই এক্সেলার্স বুকস থেকে, এরা যদি এখান থেকে করতে পারেন এই প্রকাশনী থেকে, যে তাহলে আমার মনে হয়, এবং সেটা টিকিট বিক্রি করে হবে, মানে আমার মনে হয় যে খুবই ভালো হবে। এবং এটা যে এইটা না একটা পারফরমেন্স দাবি করে। এই কবিতাগুলো পড়তে পড়তে আমার একটা মনে হয়েছে, এই বইটা পড়তে পড়তে মনে হয়েছে আমার, এটা একটা পারফরমেন্স, মানে এইটা অভিনীত হচ্ছে এইরকম একটা কিছু। আমি বলছি না যে এটাকে একটা নাট্যরূপ দিয়ে কোনো একজন নির্দেশককে দিয়ে এটা দুজনই থাকলেন পাঠক মঞ্চে, তারা না পড়তে লাগলেন, আর বিভিন্ন সময় আলো বদলে গেল, পেছনে যে ব্যাকড্রপটা থাকলো সেই ব্যাকড্রপের মধ্যে প্রবাহের কিছু চিহ্ন রইল। এই বইটা খুব সম্ভাবনাময় বই, মানে এই বইটাকে শুধু কবিতা হিসেবে পড়ার ছাড়াও আমরা যদি দৃশ্যকাব্য হিসেবে চোখের সামনে দেখতে পাই এবং উপযুক্ত পাঠের মাধ্যমে এইকে যদি ধরা যায়, এবং এখানে যা লেখা আছে তার সঙ্গে আরো কিছু লেখা যোগ করে পূর্ণাঙ্গ কি বলে ওটাকে স্ক্রিপ্ট বলে আজকাল, হ্যাঁ স্ক্রিপ্ট একটা যদি তৈরি করে দেন, তাহলে আমার মনে হয়, এবং সেটা যদি সুদীপ্তবাবুরা সেরকম একটা ব্যবস্থা করেন, আমার মনে হয় পাঠক মানে দর্শকরা খুবই উপভোগ করবেন, এবং সেটা একটা নতুন সৃষ্টি হবে, নতুন সৃষ্টি হবে, এটা আমার ধারণা। এইটুকুই আমার বলার। আমি আপনাদের কাছে পুনর্বার আমার বিলম্বের জন্য ক্ষমা চেয়ে আমার কথা শেষ করছি। আপনারা বিবেচনা করে দেখবেন আমি কি বললাম। সুন্দর একটি আলোচনা করলেন, এবং যেই সাজেশনটা উনি দিলেন আমরাও সত্যি পড়তে পড়তে এটাই ভেবেছিলাম, এবং ওনার থেকে এই সাজেশনটা পেয়ে আমরা আরো কনফিডেন্ট হলাম যে সত্যি এইভাবে বিষয়টাকে ভাবা যেতে পারে। আমরা ইতিমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে এটাকে এইভাবে পরিবেশনা করা যায় নাকি, এবং নানান যে অডিও প্ল্যাটফর্মগুলো রয়েছে তাতেও এই কবিতাটাকে এরকম ভাবে তুলে ধরা যায় নাকি, যাতে বহু মানুষের কাছে আরো বেশি করে পৌঁছয়। অনেক ধন্যবাদ জয়দাকে আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য, এবং সপ্তর্ষি বাবুকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের মঞ্চ থেকেই আমি জানাতে চাই আগামী বইমেলায় এক্সেলার বুকস এর বেশ ভালো কিছু বই আসতে চলেছে। আপনারা অবশ্যই এক্সেলার বুকস এর বইমেলায় সংগ্রহ করবেন। কবিতার নিয়ে আলোচনা আজকে, তাই জানিয়ে রাখি একটি বিশেষ কবিতার বই আসতে চলেছে, কবি চৈতালি চট্টোপাধ্যায়ের কবিতা সম্ভব, আগামী কলকাতা বইমেলা এক্সেলার বুকস এর তরফ থেকে। আপনাদের কাছে আহ্বান থাকবে আবারও বইমেলার সময় আমাদের এক্সেলার বুকস এর বই সংগ্রহ করুন, পড়ুন, জানান কেমন লাগলো, আরো কি উন্নতি করা যেতে পারে আমাদের দিক থেকে, সেই বিষয়টাও আমরা আমাদের সামনে তুলে ধরুন। এই বলে আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আবারও ধন্যবাদ সকলকে আজকে সময় বার করে আসার জন্য। অনেক ধন্যবাদ।